এখন এই পতন এবং রিকভারি নিয়ে আপনাদের দু একটা ইনপুট দিচ্ছি, খুব ভালো করে এটা শুনে নিন। পতন, ফল এবং তারপরে যে রিকভারি, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলছি, এটা ভালো করে একটু শুনে নিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজ খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন ম্যাক্সিমাম লোকই শেয়ার বাজারে ইন্টারেস্টেড, শেয়ারে বিনিয়োগ করছে, তারা শেয়ার সম্বন্ধে জানতে চাইছে এবং আগে এটা ছিল না। এখন মিউচুয়াল ফান্ড, শেয়ার, এই সমস্ত বিনিয়োগের মাধ্যমগুলো খুব সামনে এসেছে এবং মানুষ তাতে, বিশেষ করে আগে বাঙালিরা তো খুবই কম ছিল শেয়ার বাজারে, মারোয়াড়ি, গুজরাটি, এরা তাও বিনিয়োগ করতো অনেকদিন ধরেই শেয়ার বাজারে। বাঙালির সংখ্যা খুবই কম ছিল শেয়ার বিনিয়োগের, কিন্তু ইদানিং কালে, সাম্প্রতিক কালে এখন বাঙালিরাও প্রচুর শেয়ার বাজারে বিনিয়োগ করছে এবং এখন মোবাইল থেকে, কম্পিউটার থেকে বিনিয়োগ করা, শেয়ার ট্রেডিং করা এতটাই সুবিধাজনক এবং এতটাই এর পরিব্যাপ্তি ঘটেছে প্রযুক্তির অগ্রগতির ফলে, সকলেই এখন কম বেশি, মানে ডিম্যাট অ্যাকাউন্ট প্রচুর খোলা হচ্ছে, শেয়ারে বিনিয়োগ প্রচুর হচ্ছে এবং বাঙালিদের এটা একটা আকৃষ্ট করেছে। আগে বাঙালিরা সবসময় ফিক্সড ডিপোজিট, এলআইসি পলিসি এবং পোস্ট অফিসের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। এখন কিন্তু বাঙালিরাও এর পাশাপাশি মিউচুয়াল ফান্ড এবং শেয়ারে বিনিয়োগ করছে। এখন এই যে বিনিয়োগের একটা ঢল এসেছে, শেয়ারে বিনিয়োগের সকলের এসেছে, বাঙালিদের এসেছে এবং কম বেশি অনেকে অনেক অর্থ উপার্জন হচ্ছে, কারোর কারোর হয়তো লস হচ্ছে। এই যে সাম্প্রতিক শেয়ার বাজারের একটা টালমাটাল পরিস্থিতি, এতে যাতে আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব একটা ভুল না হয়, যাতে একটু বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সেই ব্যাপারে কয়েকটা কথা আপনাদের সামনে রাখবো, যাতে আপনাদের কিছু উপকারে আসে। যারা শেয়ার বাজার অনেকটাই ওপরে ছিল, যেখানে শেয়ার বাজার ছিল নিফটি, সেন্সেক্স, সেখান থেকে প্রায় অনেকটাই নিচে পড়েছে, প্রায় আনুমানিক 15%, 15% মতন শেয়ার বাজার ওপর থেকে নিচে পড়েছে। সামগ্রিক যে ইন্ডেক্স, যে সূচক, এবার সবাই তো আর ওই শুধু সূচকের অন্তর্গত শেয়ারগুলো কেনেন না। সূচকের অন্তর্গত শেয়ারগুলো হচ্ছে বড় বড় শেয়ার, যেরকম টাটা, রিলায়েন্স, এরকম বড় বড় শেয়ার। তো অনেকেই বিভিন্ন মাঝারি কোম্পানি, ছোট কোম্পানির শেয়ারও কেনে, সেগুলো একটু বেশি পড়েছে। অর্থাৎ সূচক যে ইন্ডেক্স, মানে নিফটি, সেন্সেক্স, এগুলো যদি, ওই নিফটি ছিল 26,000-এর ঘরে, সেন্সেক্স ছিল 86,000-এর ঘরে, সেখান থেকে তারা 15% কারেকশন হয়েছে, মানে নিচে পড়েছে। কিন্তু প্রচুর মানুষের বিনিয়োগ যে রয়েছে মিড ক্যাপ শেয়ারে, স্মল ক্যাপ শেয়ারে, অর্থাৎ অন্যান্য শেয়ারে, সেগুলো আনুমানিক 20% মতন নিচে পড়েছে, অ্যাপ্রক্সিমেট। এখন যারা 100 টাকায় জিনিসটা কিনেছেন, এখন তার দাম হয়ে গেল 80 টাকা। স্বাভাবিকভাবেই 20% ডাউন, মানে 5 টাকার 1 টাকা ডাউন, প্রতি 5 টাকায় 1 টাকা লস। তো এটা প্রত্যেকেরই কাছে খুবই হৃদয় বিদারক এবং পীড়াদায়ক, এবং অনেকেই ইতশ্রদ্ধ হয়ে যাবেন শেয়ার বাজারের প্রতি, অনেকে ভয় পেয়ে যাবেন। সেই প্রসঙ্গে বলি যে শেয়ার বাজার, এই শেয়ার বাজারের ধর্মটাই হচ্ছে উত্থান এবং পতন। শেয়ার বাজার কোনো লিনিয়ার মুভমেন্ট করে না, মানে সরল রেখায় চলে না, যে এরম ভাবে বাড়লো কি এরম ভাবে কমলো। শেয়ার বাজারে গ্রাফের সবসময় কি হয়, এইরকম হয় অলওয়েজ। আজকে বলে নয়, যত অতীত ইতিহাস দেখবেন সময়তেই এরম ভাবে হয়েছে। শেয়ার বাজারে বড় বড় উত্থান যে হয়েছে, আবার সেই উত্থানের পরে বড় বড় পতন হয়েছে।
প্রতিটা পতনের পরে কিন্তু আবার তার থেকে বেশি উত্থান হয়েছে। অতএব অতীতের দু তিনটে ঘটনার উল্লেখ করি যাতে আপনাদের মনোবল বাড়ানোর জন্য। 2000 সালে .com বাস্ট হয়েছিল, তখন খুব টেকনোলজি কোম্পানিগুলো খুব দাম বেড়েছিল 2000 সালে। এবং তারপরে কি হলো, যে যতটা হাইপ ক্রিয়েট হয়েছিল টেকনোলজি কোম্পানিগুলোকে নিয়ে, এবং তার ফলে যেরকম ভাবে টেকনোলজি কোম্পানিগুলোর দাম বেড়ে গেছিল, সেই জায়গায় তারা কেউ সাস্টেন করেনি, বা করার কথাও নয়। তাদের সেই লেভেলে বিজনেসও ছিল না। অনেক ম্যানিপুলেশন হয়েছিল ওই সময় 2000 সালে। তার পরবর্তীকালে ওইরকম ভাবে বিশাল বড় একটা পতন ঘটলো 2000 সালে, মূলত টেকনোলজি শেয়ারের পতন, কিন্তু সেইটা সর্বস্তরে ছড়িয়ে পড়লো এবং অন্যান্য সেক্টরেও পতনের রেশ বা আঁচ এসে পড়ল। প্রচুর লগ্নিকারী ক্ষতিগ্রস্ত হলেন। অনেকে ভেবেছিলেন যে এই শেষ হয়ে গেল সবকিছু, অনেকের প্রচুর টাকা লোকসান হয়েছে। কিন্তু আস্তে 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 আবার শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়ে আবার তার থেকে ওপরেও চলে যাচ্ছে। আবার একটা বড় ধাক্কা এসেছিল 2007-08 সালে, যখন সারা বিশ্বের শেয়ার বাজারে একটা টালমাটাল পরিস্থিতি এসেছিল, এবং সাবপ্রাইম মর্টগেজ মার্কেটকে কেন্দ্র করে সারা বিশ্বে একটা অর্থনীতিতে মন্দা এসেছিল, এবং তার ফলে ভারতের শেয়ার বাজারেও তার প্রভাব পড়লো। এবং 2007-08 সালে প্রায়, তখন শেয়ার বাজার যে উচ্চতায় গেছিল সেখান থেকে প্রায় 40-45% পড়ে গেল। মানে যে উচ্চতায় গেছিল সেই নতুন হাই, যখন একটা হাই ক্রিয়েট হয়, আনচার্টেড জোন, নতুন হাই ক্রিয়েট হওয়া মানে একটা আনচার্টেড জোনে মার্কেট গেল, সেখান থেকে প্রায় 40-45% কারেকশন ওই সময় 2007-08 সালে হলো। তারপরে সেইটা আবার ধীরে 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 বটম আউট হলো। বটম আউট হওয়া মানে ফলটা এক জায়গায় রেজিস্ট করলো, মানে একটা জায়গায় সাপোর্ট নিল, সেই জায়গাতেই কিছুদিন থাকলো। তারপরে আস্তে 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 আবার বাড়া কমা করতে 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 আবার আগের উচ্চতার থেকেও বেশি বেড়ে গেল। তাহলে 2000 সালে একটা বড় পতন, 2007-08 সালে একটা বড় পতন, আর একটা বড় পতন কোভিডের সময়, খুব বড় পতন। আবার সেইটা খুব ফাস্ট রিকভারি করলো। এখন এই পতন এবং রিকভারি নিয়ে আপনাদের দু একটা ইনপুট দিচ্ছি, খুব ভালো করে এটা শুনে নিন। পতন, ফল, এবং তারপরে যে রিকভারি, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলছি, এটা ভালো করে একটু শুনে নিন। ফলটা যখন হয়, ফল কিন্তু অনেক স্টিপ হয়, মানে পতন, যে কোনো জিনিসের পতন স্টিপ হয়, মানে দ্রুত গতিতে হয় সাধারণত। তারপরে সেইটা, এটা বলে প্রাইস কারেকশন। এখন মানে একটা জায়গায় একটা জিনিসের মূল্য, তার যখন ফেয়ার প্রাইস, অ্যাকচুয়াল যে মূল্য, যে অন্তর্নিহিত অ্যাকচুয়াল মূল্য থেকে যখন কোন জিনিসের দাম বেশি হয়ে যায়, তখন সেটার পতন অবশ্যম্ভাবী, আজ নয়তো কাল। এই যে ফলটা হয়, ফলটা স্টিপ হয়। এবার ফলটা হওয়ার পরে পরবর্তীকালে কি হয়, সে যখন তার ফেয়ার প্রাইস তার থেকেও নিচে নিচে চলে যায়। যখন আপ হয়েছিল, ফেয়ার প্রাইসের অ্যাকচুয়াল দামের থেকে বেশিতে চলে গেছিল, যখন পতন ঘটলো তখন কিন্তু অ্যাকচুয়াল দামের থেকেও কমে চলে গেল। ফলটা জেনারেলি স্টিপ হয়। তারপরে সে কি করে, বটম খোঁজে, কোথাও একটা সাপোর্ট পায়। সাপোর্ট পায় বলতে সেখানে বিভিন্ন বিনিয়োগকারীরা এসে সেখানে বাই করে, অর্থাৎ বিভিন্ন বিনিয়োগকারীরা মনে করছে যে এই প্রাইস পয়েন্ট অনেক অ্যাট্রাকটিভ। বিনিয়োগকারীরা মনে করছে এই প্রাইসটা অ্যাট্রাকটিভ, অর্থাৎ কিনা এটা ওভারসোল্ড জোনে চলে গেছে, তার দাম অনেক বেশি কমে গেছে, যতটা কমার কথা নয় তার থেকে বেশি কমে গেছে। তখন সেখানে আস্তে আস্তে সাপোর্ট আসতে শুরু করে, অর্থাৎ ফান্ড
আসতে শুরু করে, বাইং আসতে শুরু করে, তখন সেখানে সেলিং এর থেকে বাইং বেশি হয় এবং শেয়ার প্রাইস একটা সাপোর্ট পায়। সেখান থেকে এবার আস্তে আস্তে করে উত্থান হবে। যেমন ধরুন আমাদের বর্তমান সময়ে এখন এই ফেব্রুয়ারি মার্চ মাসে 2025 সালে যে প্রায় 15% ফল হয়েছে, এখন এখান থেকে কি হতে পারে, এখান থেকে ফার্দার ফল হতে পারে। জেনারেলি খুব বড় কারেকশন, খুব বড় হলেও 25% কারেকশন হতে পারে। 25% কারেকশন মানে এখান থেকে আরো 10% কারেকশন হতে পারে। সেই মানসিক প্রস্তুতি থাকা দরকার। আরো যদি ফল হয়, আরো 10% মতন যদি ফল হয় এখান থেকে, তাহলে আপনাদের কি করণীয়? যদি ফুললি ইনভেস্টেড, অর্থাৎ কিনা সম্পূর্ণ টাকা বিনিয়োগ করে বসে আছেন উপরের রেঞ্জে, কিছু করণীয় নেই, চুপচাপ বসে থাকা এবং ওয়েট করা যে মার্কেট আস্তে 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 আবার কিভাবে রিকভারি করে তার জন্য ওয়েট করা। আর যদি পুরো ইনভেস্টেড না হয়ে থাকেন বা অন্য সোর্স থেকে ইনকাম আসছে, কিছু কিছু করে বিনিয়োগ করবার মতন পজিশনে থাকেন, তাহলে অল্প অল্প করে বিনিয়োগ করা, একসাথে না, অল্প অল্প করে বিনিয়োগ করা, এবং কিপিং ইন মাইন্ড যে মার্কেট এখান থেকে আরেকটু কারেকশন আরো হতে পারে এবং তারপরে সাপোর্ট পেয়ে কিছুদিন চলতে পারে। অর্থাৎ কিনা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইস কারেকশন, দাম কমছে। আরেকটা কারেকশন হয় টাইম কারেকশন, তখন সাইড ওয়েজ মুভ করে। টাইম কারেকশনে কি মানে প্রাইস হয়তো আর সেভাবে কমছে না বা কমবে না, কিন্তু আবার সঙ্গে সঙ্গে বেড়েও যাবে না, অর্থাৎ সময় লাগবে বাড়তে। ইন্ডেক্স বা ব্রডার মার্কেট বা ইন্ডেক্স এবং ব্রডার মার্কেট তারা হয়তো একই জায়গায় কিছু আপ ডাউন করতে থাকবে। টাইম কারেকশন অর্থাৎ কিনা ধরুন 2025 সালের ফেব্রুয়ারি মার্চ মাস থেকে 6 মাস 1 বছর ধরে টাইম কারেকশন গেল, অর্থাৎ কিনা ওই লেভেলেই ঘুরছে বা একটু ইনক্রিজ হচ্ছে, আবার একটু ডাউন, একটু ইনক্রিজ, একটু ডাউন, এরকম ভাবে চলতে থাকছে। প্রাইস কারেকশন এখান থেকে আরো হতে পারে, আবার তারপরে যে হু করে বেড়ে চলে যাবে তা নয়, আবার টাইম কারেকশন হবে, অর্থাৎ কিনা ওই লেভেলে চলবে, একটু বাড়বে একটু কমবে, এভাবে চলতে থাকবে। তাহলে প্রিপারেশনটা এরকম হওয়া দরকার যে আমি যদি ফুললি ইনভেস্টেড না হই, আমার কাছে যদি ইনভেস্টমেন্ট করার মতন টাকা থাকে, তাহলে অল্প অল্প করে বিনিয়োগ করে যেতে হবে। এইটা মাথায় রেখে যে এই কারেকশন ফেজ, এই বটম আউট জায়গা এবং টাইম কারেকশন, প্রাইস কারেকশন, বটম আউট, এই বিষয়গুলো ওভারকাম করে মার্কেট আবার একটু ভালো জায়গায় আসতে 2 বছর 3 বছর সময় নিতে পারে। তাহলে আমার বিনিয়োগকৃত অর্থ আগামী 2, 3, 4 বছরও লাগতে পারে, তাই সেই সময় পর্যন্ত বিনিয়োগ থাকবে। এইভাবেই সেরকম ভাবেই টাকাটাকে লাগাবেন। এমন টাকা ইনভেস্টমেন্ট করে দেবেন না যে আমার সেটা 1 বছর পর দরকার পড়তে পারে, 6 মাস পরে দরকার পড়তে পারে, আর আমি মনে করলাম 6 মাস বাদে মার্কেট রিকভার করে যাবে, 1 বছর বাদে আগের জায়গায় পজিশনে ফিরে যাবে, আমি লাভ করে বেরিয়ে যাব। এরকম আশা না করাই ভালো, কেননা শেয়ার বাজার একটা ডাইনামিক প্রসেস। দাম বাড়া এবং দাম কমার পিছনে অনেক ফ্যাক্টর কাজ করে, অনেক নিউজ কাজ করে। সেই নিউজ স্টক স্পেসিফিক হতে পারে, কোনো পার্টিকুলার শেয়ার, পার্টিকুলার কোম্পানি স্পেসিফিক নিউজ হতে পারে, এবং ম্যাক্রো সেন্সে দেশের ইকোনমি বা গ্লোবাল ইকোনমি সম্পর্কীয় বিষয় হতে পারে। বিশ্ব অর্থনীতির ওপর এখন সমস্ত কিছু বিশ্বায়ন, বিশ্ব অর্থনীতির সাথে ভারতীয় অর্থনীতির যোগসূত্র রয়েছে।
যদি বিশ্ব অর্থনীতিতে কোনো টালমাটাল পরিস্থিতি আসে, যে কোনো রকম টালমাটাল পরিস্থিতি, যুদ্ধবিগ্রহ হোক, কোনো ন্যাচারাল কোনো ব্যাপার হোক, তো তার প্রভাব বা অর্থনীতিতে কোনো মন্দার প্রভাব ভারতবর্ষের অর্থনীতিতেও পড়বে। আবার বিশ্ব অর্থনীতি হয়তো সেরকম কিছু হলো না, কিন্তু ভারতীয় অর্থনীতিতে কোনো নেগেটিভ কিছু হতে পারে। যদিও ভারতীয় অর্থনীতি এখন বিশ্ব অর্থনীতির মধ্যে এই মুহূর্তে খুব স্ট্রং পজিশনে আছে, ভারতের গ্রোথ রেট বিশ্ব অর্থনীতির মধ্যে 1 নম্বর। তা হলেও নেগেটিভ মানে খারাপ দিকটা চিন্তা করে রাখা ভালো, ভারতীয় অর্থনীতিতেও কোনো কিছু খারাপ আসতে পারে, যার ফলেও মার্কেট আপ হতে সময় লাগতে পারে। আবার পজিটিভ ফ্যাক্টর, পজিটিভ নিউজ এলো, সমস্ত কিছু এমপ্লয়মেন্ট গ্রোথ হচ্ছে, চাকরির বাজার বাড়ছে, লোকের আয় বাড়ছে, বাজারে বেচাকেনা বাড়ছে, কোম্পানির প্রফিট বাড়ছে, তাহলে তো অটোমেটিক্যালি আস্তে আস্তে সব বাড়বে। তো পজিটিভ জিনিস নিয়ে তো চিন্তার কোনো ব্যাপার নেই, চিন্তার ব্যাপার হচ্ছে নেগেটিভ জিনিস নিয়ে। প্রাইস কারেকশন এখন চলছে, এই ফেজের পরে ফার্দার প্রাইস কারেকশন হতে পারে, সেইটা মাথায় রাখতে হবে। টপ থেকে 25% পর্যন্ত কারেকশন হতেই পারে, এটা খুব একটা অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক, বিভিন্ন সময় দেখা গেছে। 25%-এর বেশি হয়ে গেলে তখন সেটা মোটামুটি বলা যায় রিসেশন ফেজের দিকে চলে যাওয়া, তখন সেটা আরো প্রলং হয়ে যেতে পারে, অর্থাৎ কিনা মানে মন্দা যাকে বলে, তখন কি হবে, সময় আরো বেশি লাগবে সেটাকে কাটিয়ে উঠতে। তো এখন সেরকম মন্দার মতন ইয়ে দেখা যাচ্ছে না, এখন যেটা দেখা যাচ্ছে যেহেতু অনেকটা বেড়েছে ইন্ডেক্স, এখন কারেকশন হিসাবেই আমাদের ধরে চলতে হবে বা সেটাই চলা উচিত। এরপরে কোম্পানির আর্নিংস গুলো কিরকম আসছে দেখতে হবে। কোম্পানির আর্নিংস ভালো এলে তখন দেখা যাবে যে প্রাইস আর্নিং রেশিও, পিই রেশিও যেটা হাইতে চলে গেছিল সেটা আস্তে আস্তে এখন কমছে। পি রেশিও কমা মানে ভ্যালুয়েশন জাস্টিফাইড হবে, তখন আস্তে আস্তে মার্কেট কনসলিডেট করবে এবং সময় কিছুটা নিয়ে চলবে, তারপরে আবার মার্কেট ধীরে 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 বাড়বে। এই বাড়াটাও কিন্তু এরকম ভাবে বাড়বে না, আপ অ্যান্ড ডাউন হতে 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 বাড়বে। তাহলে অল্প অল্প করে বিনিয়োগ করে যাওয়া, অল্প অল্প করে বিনিয়োগ করে গেলে ডাউন হোক বা আপ হোক, রুপি কস্ট অ্যাভারেজিং এর ফেসিলিটি পাওয়া যাবে। এবং তাহলে দেখবেন যে আপনার টোটাল কস্টিংটা, যদি একটা শেয়ারে টোটাল আপনার অ্যাভারেজ কস্টিং মানে বাইং প্রাইস, অ্যাভারেজ প্রাইস যদি আপনার 100 টাকা হয়ে থাকে, এখন তো অল্প অল্প করে বিনিয়োগ করেন, দেখা যাবে সেটার কস্টিং হয়তো নামে নেমে আপনার দাঁড়িয়ে গেল 80 টাকায়। তখন যখন শেয়ারটা আবার 100 টাকায় যাবে, তখন আপনার 20 টাকা প্রফিটে আপনি থাকবেন। তা এইভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে, বুদ্ধি করে মার্কেটে পদক্ষেপ গ্রহণ করতে হবে। একবারে বিনিয়োগ না করে অল্প অল্প করে বিনিয়োগ করে কস্টিংটাকে কমিয়ে নিতে হবে এবং ধৈর্য সহকারে থাকতে হবে। ঘাবড়ালে চলবে না, ওভার ট্রেডিং করা চলবে না। ওভার ট্রেডিং করলে ব্রোকারের ভালো, ব্রোকারেজ বেশি আসবে, কিন্তু ওভার ট্রেডিং করলেই যত আপনি নাম্বার অফ ট্রেড করবেন তার মানে তত নাম্বার অফ ডিসিশন বেশি নিচ্ছেন, যত বেশি ডিসিশন নেবেন তত ভুল হওয়ার প্রবাবিলিটি বাড়তে থাকবে। কম ট্রেড করবেন, কম ডিসিশন নেবেন, চিন্তা ভাবনা করে ট্রেডিং করবেন এবং একটু লং টার্ম বলবো না কথাটা, লং টার্ম বলে বেসিক্যালি কিছু হয় না, মানে একটা টাইম হরাইজন রাখবেন যে একটা জিনিস, একটা সাইকেল মোটামুটি 5-6 বছর লাগে একটা সাইকেলে। তো এইভাবেই তো ডাউন হতে 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 একটা টপ ক্রিয়েট হয়েছে, হতে হতে ডাউন হতে হতে প্রায় 1 বছর, এভাবে আরো 3-4 বছরের একটা স্প্যান লাগবে আগের উচ্চতায় যেতে। মানে খুব খারাপ হলে আবার ভালো পজিটিভ নিউজ এলে তার আগেই দেখা গেল আগের উচ্চতাকে ছাড়িয়ে গেল,
তো আপনাকে চলতে হবে নেগেটিভটাকে ধরে, পজিটিভ হলে তো সেটা আপনার পক্ষে যাবেই, নেগেটিভটাকে ধরে চলতে হবে। এটা গেল সার্বিক মার্কেটের পরিস্থিতি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলো কি? ভ্যালুয়েশন, ইকোনমির গ্রোথ, কিরকম নিউজ আসছে গ্লোবাল ইকোনমির, ইন্ডিয়ান ইকোনমির, এবং কোম্পানি স্পেসিফিক রেজাল্ট গুলো কিরকম আসছে, আর ভ্যালুয়েশনটা কি রকম দাঁড়াচ্ছে, কোম্পানির ভ্যালুয়েশন। ইম্পর্টেন্ট সাপোর্ট জোন গুলো কোথায় কোথায় আছে, যেরকম নিফটির 22,000, 20,000, সেন্সেক্সের 75,000, 70,000। এরকম সাপোর্ট জোন গুলো কোথায় কোথায় আছে। সাপোর্ট জোনের কাছাকাছি তো কিছু কিছু করে বিনিয়োগ করতে পারেন, যেখানে যেখানে আপনার মনে হচ্ছে যে সাপোর্ট জোন আছে, সেই জায়গায় কাছাকাছি যখন ইন্ডেক্স আসবে, তখন আপনার যে যে শেয়ারে আপনি বিনিয়োগ করেন, প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট সিলেক্টিভ শেয়ার থাকে সে সাধারণত, যেখানে সেই সেই জায়গায় এলে পুরো বিনিয়োগ করবেন না, অল্প অল্প করে বিনিয়োগ করবেন। তাহলে দেখা যাবে অচিরেই, যখন কয়েক বছরের মধ্যেই আপনি আবার লাভের দিকে চলে যাচ্ছে, কোনো খুব একটা চিন্তার কোনো ব্যাপার নেই। আর স্টক সিলেকশন করাটা চিন্তা ভাবনা করে করবেন। এক একটা ফেজে এক এক রকম সিলেকশন প্রসেস হওয়া বাঞ্ছনীয়। যেমন এই যে এখন কারেকশন ফেজ, এখানে কি হচ্ছে, লার্জ ক্যাপ তুলনামূলকভাবে বেটার পজিশন। যখন মার্কেট হাই ছিল তখন মিড ক্যাপ স্মল ক্যাপের বেটার পজিশন ছিল, তখন মিড ক্যাপ স্মল ক্যাপে বিনিয়োগ করার আদর্শ জায়গা ছিল। এখন মার্কেট ডাউনের দিকে, এখন আপনার বিনিয়োগের জায়গা বেশি ভালো হচ্ছে লার্জ ক্যাপ। লার্জ ক্যাপ শেয়ার, তার পি রেশিও এক্ষুনি দেখে নেবেন। সেই পার্টিকুলার শেয়ারের, যদি আপনি শেয়ারে বিনিয়োগ করেন, পার্টিকুলার শেয়ারের 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছরের চার্টটা একটু দেখবেন, যে কোথায় কোথায় সাপোর্ট নিচ্ছে, কোথায় রেজিস্ট্যান্স আছে। তবে খুব ঘন ঘন ট্রেডিং না করাই ভালো। একটু বিনিয়োগের মানে মধ্যবর্তী পন্থা নিয়ে চলতে হবে, যে বিনিয়োগ করব, কিন্তু তার মানে এই নয় যে আজীবন বিনিয়োগ করেই থাকবো। একটা একটা প্রাইস নিজেকে ডিসাইড করতে হবে, ওই প্রাইসের ধারে কাছে গেলে আমি পার্ট হোল্ডিং সেল করব। কোনোদিনও সেল করবো না, ধরে বসে থাকবো, তাহলে আবার সেটা একসময় নিচে পড়বে। যখন কিনবো তখন যেরকম অল্প অল্প করে কিনবো, যখন সেটা বাড়বে, তখন যখন আমি স্টক অফলোড করব, বিক্রি করব, তখনও কিন্তু একবারে করব না, অল্প অল্প করে বিক্রি করবো। কারণ সেখানেও এক্সাক্ট প্রাইস পয়েন্ট জানা নেই, এক্সাক্ট প্রাইস জানা নেই যে ঠিক কোথা থেকে সে ফল করবে। এটা একটা সাইকেল টাইপ, একটা একটা সার্কেলে যেরকম হয়, এক্সাক্ট টপ এক্সাক্ট বটম পয়েন্ট আউট করা ডিফিকাল্ট, কিন্তু জায়গাটা আপনি বুঝতে পারবেন যে মোটামুটি এই জায়গাটা টপ, এই জায়গাটা বটম। এক্সাক্ট পয়েন্ট পাবেন না, কিন্তু জায়গাটা বুঝতে পারবেন। এখন যেরকম বটমের কাছাকাছি জায়গা, বটমটা এই যে সার্কেলের বটমটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এই চত্বরটা যে কোনো জায়গায় বটম। এবার তার মধ্য থেকে নিতে হবে, আবার ধীরে 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 বিক্রি করতে হবে। আর স্টক সিলেকশনে এখন লার্জ ক্যাপে একটু ফোকাস করবেন। ডে ট্রেডিং জেনারেলি অ্যাভয়েড করাই বেটার, এটা আমার আমার মনে হয়, বা আমি দেখেছি ডে ট্রেডিং জেনারেলি অ্যাভয়েড করাই বেটার। পজিশনাল ট্রেডিং বা সুইং ট্রেডিং যেটাকে বলে, সেটা একটা হয়। আরেকটা হতে পারে ইনভেস্টমেন্ট, কিন্তু কোনোটাই ইনডেফিনিট টাইম রেখে দেবো ইনভেস্টমেন্ট করে কোনো শেয়ার, এটা ভালো 10 বছর ধরে 15 বছর ধরে রেখে দেবো, আমার মনে হয় না এটা খুব একটা সঠিক। একটা প্রি ডিটারমাইন্ড টার্গেট সেট করতে হবে, যে এই আমার কস্টিং প্রাইস, ওই জায়গায় গেলে আমি এইভাবে এভাবে আস্তে 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 অল্প অল্প করে বিক্রি করতে থাকবো।
এই প্রসেসে যদি চলা যায় তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে একটা ভালো লাভের সম্ভাবনা থাকবে। আর স্টক সিলেকশন করার সময় কোনো একটা কেউ কিছু বললো কিনে নিলেন এরকম কিন্তু না করাই ভালো। ভালো করে কোনো জেনে বুঝে সেটা সম্বন্ধে, সেই কোম্পানি সম্বন্ধে তবেই এগোনো দরকার। না হলে নিফটি বা সেন্সেক্স এর নিয়ে কাজ করা দরকার, বা বিভিন্ন ইটিএফ হয়, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, একটা বাস্কেট হয়, অনেকগুলো শেয়ারের বাস্কেট। সেটা বাস্কেট মানে একটা ধরুন ইটিএফ, নিফটি ইটিএফ, সেন্সেক্স ইটিএফ, গোল্ড ইটিএফ, ব্যাংক নিফটি ইটিএফ, এরকম প্রচুর ধরনের ইটিএফ রয়েছে। এগুলো হচ্ছে একটা বাস্কেট, মানে একটা ইটিএফ এর মধ্যে অনেকগুলো কোম্পানির শেয়ার কেনা রয়েছে। আপনি একটা ইউনিট ইটিএফ কেনা মানে সেরকম প্রচুর, সেই প্রপোর্শনে অনেকগুলো কোম্পানির শেয়ার কিনলেন। এইটা কম্পারেটিভলি অনেক লেস রিস্কি একটা সিঙ্গেল স্টকের থেকে। এই ইটিএফ গুলো সিলেকশন করে কোন কোন শেয়ার কেনা হবে, সেই যে ফান্ড ম্যানেজার সে সিলেক্ট করে। এই ইটিএফ একটা ভালো জিনিস। এই ইটিএফ এর উপরে মানে কাজ করা যেতে পারে, ইন্ডেক্সের উপরে কাজ করা যেতে পারে, আর ইন্ডিভিজুয়াল স্টকের উপরে কাজ করলে লার্জ ক্যাপে কাজ করা যেতে পারে। মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে যদি কোনো স্পেসিফিক আপনার নলেজ থাকে, স্পেসিফিক আপনি জানেন, কোম্পানিটা সম্বন্ধে জানেন, ব্যবসা সম্বন্ধে জানেন এবং তার ট্র্যাক সম্বন্ধে জানেন, তবেই সেখানে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ, নচেত নয়। কেউ একজন বললো ওই কোম্পানির শেয়ার এই দাম বাড়বে আর আপনি কিনে নিলেন, এটা হওয়া কাম্য নয়। দেখবেন বিভিন্ন ব্রোকারেজ ফার্ম বিভিন্ন রকমের টার্গেট দেয় যে এটা এই শেয়ার এত হতে পারে। তারা যখন টার্গেট দেয় পাশাপাশি তারা একটা স্টপ লস ফিগারও দেয়, এরকম বাড়লে এত হতে পারে, আবার কমলে এতটা কমে গেলে তখন কিন্তু সেল করে দেওয়ার জন্য তারা বলে। কাজে যারা পজিশনাল ট্রেডিং করবেন, সুইং ট্রেডিং করবেন, তারা কিন্তু অবশ্যই স্টপ লস মেনে চলবেন। যদি ইনভেস্টমেন্ট আপনার না করেন, ট্রেডিং অ্যাক্টিভিটি করেন, তাহলে অবশ্যই কিন্তু স্টপ লস ফিগার স্ট্রিক্টলি মেনটেন করে চলবেন। এটা কিন্তু একটা ডিসিপ্লিন, সিস্টেমেটিক ওয়ে, যে পড়ে গেলে বিক্রি করলাম আর পড়ে গেলে আর ধরে বসে রইলাম আর বিক্রি করলাম না, এটা সঠিক নয় যদি আপনি ট্রেডিং ট্রেডিং পারপাসে করেন। আর ইনভেস্টমেন্ট পারপাসে করলে এক ধরনের তার ক্রাইটেরিয়া থাকবে স্টক সিলেকশনের, ট্রেডিং পারপাসে করলে স্টক সিলেকশনের অন্য ক্রাইটেরিয়া থাকবে। তা ইনভেস্টমেন্ট পারপাসে করলে কি জিনিস দেখা দরকার ভ্যালুয়েশনের, আর ট্রেডিং পারপাসে করলে টেকনিক্যালি কি জিনিস দেখা দরকার, এইটা নিয়ে আমি একটা পরের ভিডিও আপনাদের সামনে রাখবো, যাতে আপনাদের যে বিষয়টা বুঝতে সুবিধা হয়। আপনাকে আগে ক্লিয়ার করে নিতে হবে যে আপনি ইনভেস্টমেন্ট করছেন না ট্রেডিং করছেন। ইনভেস্টমেন্ট করলে মোটামুটি একটা হরাইজন থাকবে, মিনিমাম একটা 4-5-6 বছরের হরাইজন রাখা দরকার। আর ট্রেডিং করলে অবশ্যই সেটা অনেক শর্ট টার্ম হবে, সেটা 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে, কি বড় যে 2-3 মাস হতে পারে ট্রেডিং করলে। অত 2-3 মাসও না, 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে এই ধরনের সিনারিওতেই ইনভেস্টমেন্ট, এই ট্রেডিং অ্যাক্টিভিটি করা বেটার। তা এই জিনিসগুলো মাথায় রাখবেন, ভয় পাওয়ার মতন কারণ নেই, ধৈর্য থাকতে হবে। আবার সাহস দেখিয়ে কোনো ভুলভাল পদক্ষেপটাও বাঞ্ছনীয় নয়। ডিসিপ্লিন অ্যাপ্রোচ থাকতে হবে এবং ওয়েল ইনফর্মড থাকতে হবে, তবেই স্টক মার্কেট থেকে কিছু রিটার্ন, আপনি বাড়তি রিটার্ন আশা করতে পারেন। নচেত কি হবে, স্টক মার্কেটে বাজার বাড়লে যা না লাভ করবেন, বাজার পড়লে তার থেকে বেশি লস করবেন। আলটিমেটলি নেট রেজাল্টেন্ট লসের দিকেই যাবে। আর এমন কিছু শেয়ার নিয়ে বসে থাকবেন যেগুলোর দাম অনেক পড়ে রয়েছে, আপনার ডিম্যাট অ্যাকাউন্টে সেই সব শেয়ার পড়ে রয়েছে, মনে মনে ভাবছেন এত শেয়ার, কিন্তু তার দাম কবে বাড়বে, কি বাড়বে, আদৌ বাড়বে কিনা কেউ জানে না। অতএব আজকের মতো এখানেই। পরের ভিডিওতে ইনভেস্টমেন্ট এবং
ট্রেডিং এর জন্য স্টক সিলেকশনের প্রসেস নিয়ে আলোচনা করব। ভালোভাবে শেয়ার বাজারে কাজ করুন, যাই যাতে প্রত্যেকেই সেখান থেকে একটা আকর্ষণীয় রিটার্ন জেনারেট করতে পারেন, তবেই আরো বেশি বেশি লোক আসবে এবং মার্কেট আরো ফ্লারিশ করবে। আজকের মতন এখানে, ধন্যবাদ।